এই হলো বর্তমান অযোধ্যা নগরী, যার গলিতে গলিতে ছড়িয়ে আছে প্রভু শ্রী রামের নাম। যে ভূমিতে কোনোদিন যুদ্ধ হয়নি সেই ভূমি পরিচিত অযোধ্যা ভূমি নামে। তবে প্রায় দীর্ঘ 500 বছরের জাতিগত, ধর্মগত, রাজনৈতিক লড়াই ও তর্ক বিতর্কের পর গত 22শে জানুয়ারি দ্বারোদ্ঘাটন হলো রাম মন্দিরের। আমরা রয়েছি সেই মূল প্রবেশদ্বারের সামনে। প্রাচীন অযোধ্যা নগরী বারে বারে ধ্বংস হয়েছে, আবার পুনরায় নিজের মতো করে গড়ে উঠেছে। যখন বন্যা হতো এই সরজু নদীর জল প্রবেশ করত অযোধ্যা নগরের অলিতে গলিতে, যে কারণেই তৈরি করা হয়েছিল বিভিন্ন রকমের টিলা, যেমন রাম টিলা, লক্ষ্মণ টিলা এবং হনুমান টিলা। এই হলো হনুমানগড়ি। একটা সময় ঐতিহাসিকদের মতে পুরো অযোধ্যা নগরের ওপর নজরদারি চালানো হতো এই হনুমানগড়ি থেকে। তবে সমস্ত কিছু তর্ক বিতর্ক সরিয়ে রাখলে রামায়ণ হলো ভারতবর্ষের সর্বপ্রাচীন পুস্তকগুলির মধ্যে একটি। রামায়ণে লড়াই নয়, মর্যাদা শিক্ষা দেওয়া হয়েছে। রামায়ণই সর্বপ্রথম ভারতকে ঐক্যবদ্ধ করে তোলে। সেই রামায়ণের প্রথম খণ্ডে যেমন রয়েছে অযোধ্যা নগর, তেমনি অন্তিম খণ্ডে রয়েছে গুপ্তার ঘাটের কাহিনী। আর সেই অযোধ্যাকেই আমরা চেনার চেষ্টা করব আগামী পর্বগুলিতে। ভেরি গুড মর্নিং। আজ 27শে জানুয়ারি 2024। গত 22শে জানুয়ারি আমাদের সবার বহু কাঙ্ক্ষিত রাম মন্দিরের উদ্ঘাটন ঘটেছে। আর আজ আমি সৌম্য আপনাদের সবাইকে নিয়ে যাত্রা শুরু করতে চলেছি রামলালার সেই পবিত্র জন্মভূমিতে। আমাদের ট্রেন রয়েছে 13151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এখন ঘড়ি কাটায় সময় 11:40, আর আমাদের ট্রেনের শিডিউল টাইম রয়েছে 11:45-এ। কলকাতা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের জম্মু তাওয়াই রওনা হতে চলেছে। কলকাতা থেকে আমরা ট্রাভেল করব অযোধ্যা ধাম জংশন পর্যন্ত। টোটাল যাত্রাপথ হলো 874 কিলোমিটার। তো এরই মধ্যে আমরা কভার করব টোটাল 35টি হল স্টেশন, এবং তার মধ্যে 15টি হলো জাংশন স্টেশন। ঘড়ির কাটায় সময় 11:46, আর আমাদের গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে। হর্ন দিয়ে দিচ্ছে, সিগন্যালও হয়ে গেছে। তো চলুন প্রভু শ্রীরামের নাম করে জার্নিটা শুরু করা যাক। জয় শ্রীরাম। ওয়ান 3151 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস রওনা দিল কলকাতা স্টেশন থেকে। তো এরপর এই ট্রেনের যাত্রাপথে যে হল্ট, সেটা হলো দক্ষিণেশ্বর। তো যারা হুগলি থেকে বা ডানলপ বা সোদপুর এই ধরনের জায়গা থেকে এই ট্রেনে ট্রাভেল করবেন, তারা কিন্তু দক্ষিণেশ্বর থেকে উঠতে পারেন। দক্ষিণেশ্বরে এই ট্রেন পৌঁছই হচ্ছে 12:05-এ। এই ট্রেন জার্নিতে আমি ট্রাভেল করবো স্লিপার কোচে। তো এই জম্মু তাওয়াই এক্সপ্রেস কিন্তু এখন LHB কোচে চলে। তো চলুন আপনাদের একবার এই LHB কোচের স্লিপার কম্পার্টমেন্টটা কিরকম সেটা একবার দেখিয়ে দিই। এই হলো স্লিপার কোচ। 3টে করে যেরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে সেটাই রয়েছে, মিরর রয়েছে, এবং প্রত্যেকটা সিটের জন্য কিন্তু একটা করে চার্জিং পয়েন্ট অ্যালট করা রয়েছে। এদিকে একটা রয়েছে এবং এদিকে একটা রয়েছে। বটল হোল্ডার কিন্তু কোথাও নেই। আর সিটগুলো মোটামুটি কমফোর্টেবল, খুব একটা বেশি নয়। স্লিপার কোচে জেনারেলি যেরকমটা হয়, তবে LHB হওয়ার জন্য কিন্তু এই ট্রেন অনেক বেশি কমফোর্টেবল এখন। আমরা এখন এসে পৌঁছলাম যাত্রাপথের প্রথম হল্ট দক্ষিণেশ্বরে। আর জম্মু তাওয়াইয়ের এই দক্ষিণেশ্বরে হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের।
আমাদের ট্রেন এখন এসে দাঁড়ালো সেকেন্ড যে হল্ট কামারকুণ্ডু। কামারকুণ্ডুতে এসে দাঁড়ালো 1, 2, 3, 4, 7 আপ হাওড়া রামপুরহাট এক্সপ্রেস। আর তার জন্যই হয়তো আমাদের জম্মু-তাওয়াই এক্সপ্রেসের ছাড়তে একটু দেরি হচ্ছে। সিগন্যাল দিল এবং ঘড়ির কাঁটায় এখন সময় 12টা 40। কামারকুণ্ডু থেকে আমাদের ট্রেন রওনা দিল আবার। আটানব্বই কিলোমিটার জার্নি কভার করে আমরা এখন এসে পৌঁছলাম বর্ধমান জাংশন। বর্ধমান জাংশনে এই ট্রেনের শিডিউল টাইম ছিল 1টা 24 আর এখন ঘড়ি কাটার সময় 1টা 41। নির্ধারিত সময় থেকে কিছু লেটে আমরা এসে পৌঁছলাম বর্ধমান জাংশন। আমরা এখন এসে পৌঁছালাম পানাগড়। এই ট্রেনের পানাগড়ে আসার শিডিউল টাইম ছিল 2:02, এখন বাজে 2:20। মোটামুটি 18 মিনিট লেটে আমরা এখন এসে পৌঁছালাম পানাগড়। অধিকার দাবি করলেই তৈরি হয় মহাভারত, আর সেই অধিকার ছেড়ে দিলেই তৈরি হয় রামায়ণ। কেন এই কথা বললাম তার যথেষ্ট কারণ আছে। আমার সিট ছিল S2-এ, এখন আমি দাঁড়িয়ে আছি S7। আসলে একটা ফ্যামিলি একসময় ট্রাভেল করছিল, একটা সিট ওনাদের এদিক ওদিক হয়ে গেছে, তাই আমাকে রিকোয়েস্ট করলো দাদা একটু সিটটা এক্সচেঞ্জ করা যাবে। সারা জীবন তো অ্যাডজাস্ট করে কাটাচ্ছি, আজকেই বা কেন নয়। রামলালা দর্শনে যাচ্ছি পুরুষোত্তম শ্রী রামের সেই পবিত্র জন্মভূমিতে, আর সেখানে যেতে গিয়ে যদি একটু অ্যাডজাস্টমেন্ট না করি তাহলে কি চলে? তাই শ্রীরামের নাম করেই আরো একবার অ্যাডজাস্টমেন্টের সঙ্গে যাত্রা শুরু করলাম অযোধ্যা রুটে। ঘড়ি কাটায় 3:45 আর আমরা এসে পৌঁছলাম কুলটি। আর একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন এসে দাঁড়ালো কুলটিতে। আমরা এখন অতিক্রম করছি দামোদর নদ, আর এখানে শেষ হয়ে গেল পশ্চিমবঙ্গের সীমানা। আমরা প্রবেশ করলাম ঝাড়খণ্ডে। এখন ঘড়ির কাটায় 4টে আর আমরা অতিক্রম করছি কুমারডুবি স্টেশন। ওয়েস্ট বেঙ্গলের সীমানা অতিক্রম করার পর এটাই হলো ঝাড়খণ্ডের প্রথম স্টেশন। ঘড়ির কাটায় এখন 4:42। কলকাতা থেকে 262 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন দাঁড়িয়েছি ধানবাদ জাংশন।
এই ট্রেনের শিডিউল টাইম ছিল ধানবাদ জাংশনে 4:50। আমরা কিছুটা অ্যাডভান্সে এসে গেছি ধানবাদ জাংশন। ধানবাদ জাংশনে এই ট্রেনের স্টপেজ টাইম রয়েছে 5 মিনিট। ধীরে ধীরে সেদিনের মতো সূর্য অস্ত গেল। ধানবাদ পেরোনোর পর থেকেই রেল লাইনের দুধারের প্রাকৃতিক পরিবেশ ক্রমশ বদলে যেতে লাগলো। সময় 5:22 আর আমরা এখন এসে দাঁড়ালাম গুমা জাংশন। সময়টা 1941, 17ই জানুয়ারি। নেতাজি সুভাষচন্দ্র বোস এই গুমা স্টেশন থেকেই কিন্তু ট্রেন ধরেছিলেন ভারতকে স্বাধীন করার উদ্দেশ্যে। সেই বিখ্যাত গ্রেট এসকেপ শুরু হয়েছিল এই গুমা স্টেশন থেকেই। আর বর্তমানে সেই গুমা জাংশনের নাম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন। ঘড়িতে এখন সময় 5:35 আর আমরা কিছুক্ষণ আগে ক্রস করলাম গুমা জাংশন, বর্তমানে যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন। তো এই গুমা অবধি কিন্তু একটা ব্যাপার আছে মানে বর্ধমানের পর থেকে গুমা জাংশন পর্যন্ত স্লিপার কোচটা কিন্তু মোটামুটি প্রায় জেনারেলের মতো করে ট্রিট হয়ে থাকে। মানে যে যেখান থেকে পারছে উঠে পড়ছেন। রিজার্ভেশন কম্পার্টমেন্ট না জেনারেল কম্পার্টমেন্ট বোঝাটা খুব বুঝতে হয়। যাদের রিজার্ভেশন করা সিট রয়েছে তারা নিজেদের সিটে আদৌ বসতে পারছেন কিনা আমার যত সন্দেহ আছে। আমি মাঝে মধ্যে কাজের জন্য বাইরে বেরোচ্ছি, এসে দেখছি আমার সিট নেই। তো এই দাঁড়িয়ে বসে এইভাবেই জার্নি করছি। কিছুক্ষণ পরে আমরা ঢুকবো পরেশনাথ। তো জার্নি করতে করতেই আমি অনলাইন ফুডের অর্ডার করে দিয়েছিলাম আইআরসিটিসি থেকে। তো সেই ফুড আমাকে ডেলিভার করবে পরেশনাথে। তো পরেশনাথে ঢোকার শিডিউল টাইম হলো 5:41। তো দেখা যাক কতক্ষণে পরেশনাথ ঢোকে। তবে গুমার পর থেকে কিন্তু ট্রেন অনেকটাই মোটামুটি খালি হয়ে গেছে। অ্যাটলিস্ট মানে যারা যারা রিজার্ভেশন যাদের সিট আছে তারা তাদের সিটেই বসে রয়েছেন। এক্সট্রা কোনো মানুষজন কিন্তু আমি এখন অবধি দেখতে পাচ্ছি না। তবে গুমা অবধি কিন্তু যারা জার্নি করছেন স্লিপার কম্পার্টমেন্টে তারা একটু সাবধান থাকবেন। আমাদের ট্রেন এখন ঢুকছে পরেশনাথ। এখন সময় হলো 5:45 আর পরেশনাথে ঢোকার শিডিউলটাই ছিল 5:41। মোটামুটি 4-5 মিনিট মতো লেট রয়েছে। আর পরেশনাথ ঢোকার আগে কিন্তু আশপাশের পরিবেশটা, প্রকৃতিটা অসম্ভব সুন্দর। আর চতুর্দিকে পাহাড়, আর সেই পাহাড়ের কোল ঘেঁষে আমাদের জম্বুতাওয়াই এগিয়ে চলেছে অযোধ্যার উদ্দেশ্যে। ঘড়িতে সময় 5:51 আর আমরা এসে পৌঁছলাম পরেশনাথ। নির্ধারিত সময় থেকে ওই 9 মিনিট মতো ঢিলে রয়েছে ট্রেন। আমি অলরেডি গেটে দাঁড়িয়ে আছি, কিন্তু যিনি খাবার ডেলিভারি করবেন ওনার দেখা নেই। অলরেডি আমাকে দুবার ফোন করেছিলেন। দাদা আমি S7 এর সামনেই দাঁড়িয়ে আছি গেটে। কত আছে? 250 না? আচ্ছা, ওটিপিটা কি লাগবে? লাগবে না তো? ঠিক আছে, চলো। ফুড রয়েছে ভেজ বিরিয়ানি। খাবারের মধ্যে রয়েছে ভেজ বিরিয়ানি আর তার সঙ্গে কমপ্লিমেন্টারি রয়েছে রায়তা। তো বিরিয়ানি কোয়ান্টিটি মোটামুটি ঠিকঠাকই আছে। চারশো 42 কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা এখন পেরোচ্ছি টানকুপ্পা। এর আগে আমরা পেরিয়েছি পাহাড়পুর, যেটা ছিল বিহারের সর্বপ্রথম স্টেশন। তো এই টানকুপ্পার পরবর্তী স্টেশন হচ্ছে গয়া জংশন। গয়া জংশন পৌঁছানোর শিডিউল টাইম মোটামুটি 9টা।
রাত 9টা। আর আমরা কলকাতা থেকে 462 কিলোমিটার জার্নি অতিক্রম করে এসে দাঁড়ালাম আমাদের যাত্রাপথের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন গয়া জংশনে। গয়া জংশনের পরে মাঝরাতে প্রায় 12টা নাগাদ আমরা গিয়ে পৌঁছবো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে, যা হলো উত্তরপ্রদেশের প্রথম স্টেশন। তারপর মোটামুটি মাঝরাত ওই 2:40 নাগাদ আমরা গিয়ে পৌঁছবো বেনারসে। রাতে একদম সঠিক সময়ে আমরা দীনদয়াল উপাধ্যায় জংশন এবং বেনারস জংশন অতিক্রম করেছিলাম। হাই, গুড মর্নিং। কলকাতা থেকে 776 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছেছি শাহানগর জাংশনে। আর এখানে টেম্পারেচার স্মার্টফোন অনুযায়ী 8 ডিগ্রি। একবার কুয়াশাটা দেখুন চতুর্দিকে, যে কারণেই আমাদের ট্রেন লেট হচ্ছে। আমরা যদি শিডিউল টাইমে থাকতাম তাহলে আমাদের এতক্ষণে অযোধ্যা ধাম জংশনে পৌঁছে যাওয়ার কথা ছিল। সামনে অসম্ভব কুয়াশা, যে কারণেই ট্রেন লেট হচ্ছে। শাহগঞ্জ ছেড়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী স্টেশন রয়েছে মালিপুর, আকবরপুর এবং তারপর গোসাইগঞ্জ। তারপর আমরা পৌঁছবো অযোধ্যা ধাম জাংশনে। ট্রেন যে পরিমাণে লেট রয়েছে, মোটামুটি অযোধ্যা ধাম জাংশন পৌঁছতে আমাদের বেজে যাবে 8টা 15 থেকে 20। এখন ঘড়ির কাঁটায় সময় 6টা 40। ঘন কুয়াশাকে ভেদ করে আবার ধীরে ধীরে এগোতে থাকলো আমাদের ট্রেন। এখন সময় সকাল 8টা 52 আর আমাদের ট্রেন এসে পৌঁছলো কলকাতা থেকে 842 কিলোমিটার জার্নি করে গোসাইগঞ্জ। এই গোসাইগঞ্জে আমাদের ট্রেনের পৌঁছানোর শিডিউল টাইম ছিল 5টা 38-এ। যে লেটটা হয়েছে সেটা কিন্তু শুধুমাত্র কুয়াশার জন্য। অসম্ভব কুয়াশা, সামনে প্রায় কিছু দেখাই যাচ্ছে না, ভিজিবিলিটি অত্যন্ত কম। তো যে কারণেই এতটা লেট। আর এর পরবর্তী স্টেশন হলো আমাদের ডেস্টিনেশন অযোধ্যা ধাম জাংশন। এখান থেকে অযোধ্যার দূরত্ব 32 কিলোমিটার। তো মোটামুটি আমরা অ্যারাউন্ড ওই 9:30 নাগাদ হয়তো অযোধ্যা ধাম পৌঁছবো। এই প্রচণ্ড ঠান্ডায় হাতে এক কাপ গরম চা নিয়ে ক্রমশ মোবাইলের স্ক্রিনের জিপিএস ট্র্যাক করতে করতে আর কানে শ্রী রামলালার ভজন শুনতে শুনতে এগিয়ে চললাম অযোধ্যার পথে। কলকাতা থেকে 874 কিলোমিটার জার্নি করে আমরা এখন এসে পৌঁছালাম অযোধ্যা জংশন। প্রভু শ্রী রামের নামে জয়ধ্বনি করতে করতে সবাই আমরা নেমে পড়লাম অযোধ্যা ধাম জাংশনে। ওয়েদার এখানে পুরোপুরি ফগি, ভিজিবিলিটি খুবই কম। প্রায় 3 ঘন্টার কিছু বেশি লেটে আমাদের ট্রেন এসে পৌঁছলো অযোধ্যা ধাম জাংশন। আর প্রভুর এই জন্মভূমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই।
সবাইকে সঙ্গে নিয়ে এসে পৌঁছালাম অযোধ্যা ধাম জাংশনে। অযোধ্যা ধাম জাংশন কিন্তু নতুন করে তৈরি হচ্ছে, খুব বিরাট বড় একটা এরিয়া নিয়ে জাংশন তৈরি করা হচ্ছে। এখনো সেই জাংশনের রিনোভেশনের কাজ চলছে। মোটামুটি বাইরের করিডোরটা দেখলে বুঝতে পারবো সবাই প্রভু শ্রীরামের নামে জয়ধ্বনি করতে করতে এগিয়ে চলেছে অযোধ্যা নগর পরিক্রমার উদ্দেশ্যে। দারুণ লাগছে, মানে ভাবতে পারিনি অযোধ্যায় এভাবে আসতে পারবো। তো আপনাদের সবাইকে নিয়ে হাজির হয়েছি অযোধ্যা। আমরা দুদিন ধরে অযোধ্যার বিভিন্ন অলিগলি, বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো ঘুরে বেড়াবো, তার ভিডিও এই চ্যানেলে আপনাদেরকে দেবো। যারা চ্যানেলে নতুন তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যদি অযোধ্যা আপনারা পুরোপুরি খুব ভালোভাবে ঘুরে দেখতে চান সেক্ষেত্রে। ঘড়িতে 9:46। অদ্ভুত একটা অনুভূতি গ্রাস করছে, রীতিমতো গলাটা কেঁপে যাচ্ছে। তবে এইটা সত্যি একটা অদ্ভুত প্রাপ্তি। জানি না আপনারা কতটা উপলব্ধি করতে পারছেন। অবশ্যই খুব তাড়াতাড়ি অযোধ্যা আসুন, ঘুরে যান। আপনাদেরও আশা করছি আমার মতোই দারুণ অনুভূতি হতে চলেছে। অযোধ্যা স্টেশনের বাইরের চত্বরটা খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে, আর কিছুদিন পর থেকে আরো বেশি ভক্ত সমাগম ঘটবে। সবাই এসে জুটবেন অযোধ্যায় প্রভু শ্রী রামলাল দর্শনে। স্টেশনের বাইরের দিকটা রাম মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখনো অনেক কাজ চলছে, সেই কাজ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং এই স্টেশন চত্বর আরো সুন্দর রূপ ধারণ করবে। অযোধ্যায় থাকার জন্য স্টেশন চত্বরে প্রচুর হোটেল, হোমস্টে এবং অতিথি নিবাস ও ধর্মশালা রয়েছে। রেট মোটামুটি 500 থেকে 2000-এর মধ্যে। তবে আপনারা চাইলে আমার মতো টোটো ভাড়া করে রামকি পেড়ির কাছেও চলে আসতে পারেন, সেখানেও প্রচুর হোটেল এবং হোমস্টে রয়েছে। আমি আছি সুমিত্রা ভবনে, লক্ষণ টিলার কাছাকাছি এই সুমিত্রা ভবনটা। এর পেছনেই ঠিক হয়েছে রামপেড়ি, তা আমি নিয়ে যাবো আপনাদেরকে। এই হলো রুম, একদম নতুন রুম, সবে পেন্টিং হয়েছে, এখনও পেন্টিংয়ে পুরোপুরি গন্ধটাও কাটেনি। এখানে একটা উইন্ডো রয়েছে, সিঙ্গেল রুম আমার। অবশ্যই টিভি কিছু নেই, আমার প্রয়োজনও পড়ে না। বেড একদমই নতুন, চাদর মনে হয় ফার্স্ট টাইম ইউজ হচ্ছে, ব্ল্যাঙ্কেটও তাই সেম। রুমটা ঠিকঠাক আছে, সামনে একটা বড় সড়ো এই ধরনের ওপেন স্পেস রয়েছে। তবে এই রুমের একটাই প্রবলেম, এই রুমের কিন্তু এই সব কটা রুমেরই ওপরের ফ্লোরে টয়লেট কিন্তু কমন, সেটা একটুখানি মাথায় রাখবেন। এই হলো টয়লেট, টয়লেটে গিজার বা শাওয়ার সব কিছু রয়েছে, টয়লেট কিন্তু কমন। এই একটা টয়লেট রয়েছে, আর একটা টয়লেট এখানে রয়েছে। এটা কিন্তু ইন্ডিয়ান, আর এটা ছিল ওয়েস্টার্ন। দুটোতেই গিজার রয়েছে, কিন্তু টয়লেটটা কমন। এইটা যদি অ্যাডজাস্ট করে নিতে পারেন, রুম কিন্তু ঠিকঠাক, খুব একটা খারাপ রুম নয়। আর রুমের রেন্ট কিন্তু খুবই কম। আমার পার ডে এখানে খরচা পড়ছে 1000 টাকা করে। তো ঠিকঠাক। আমি অযোধ্যায় থাকবো দুরাত্রির জন্য 2000 টাকা। খুব তাড়াতাড়ি অযোধ্যা রাম মন্দির দর্শন এবং অযোধ্যা ঘুরে দেখার খুঁটিনাটি তথ্য নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে।
আমার মতো আপনারাও কি ঘুরে বেড়াতে ভালোবাসেন? যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা হিট করুন আর বেরিয়ে পড়ুন আমার সঙ্গে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে। জানাতে ভুলবেন না আজকের এই পর্ব আপনাদের কিরকম লাগলো। পর্বটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে অযোধ্যার পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন এক্সপ্লোরার আমি।